এখন ওদের বেশি ভয় হয়েছে নওশাদ সিদ্দিকে। নওশাদ সিদ্দিকি এখন ওদের কাছে জলাতঙ্ক রোগের মতো হয়ে গেছে, যে করলে এই লোকটা কিছু একটা করতে পারে। সংখ্যালঘুদের ছাড়া কেউ কিন্তু বিধানসভায় 2026-এ গড়তে পারবে না। এক না হলে এক ছাতার তলায় না আসলে কিন্তু 2026-এর পথে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বিজেপি করা দূরের কথা, এই সরকারই করবে। মুসলমানদের মসিয়া, মুসলমানদের মুসিবত, মসিয়া না, মুসলমানদের মুসিবত এখন মমতা ব্যানার্জি। যা দেখছি কদিন যাবৎ উনি অসত্য কথায় একেবারে পিএইচডি করে ফেলেছে। বাংলাটাকে নিজের সম্পত্তি ভেবেছেন। যদি সেনাবাহিনীর কিছু হয় এখানে, তাদের উপরে হাত চলা, তাদের কোনো কিছু করে, তাহলে রাষ্ট্রপতি শাসনের জন্য আপনি রেডি থাকুন। সংখ্যালঘুরা এক হয়ে তারা কোথায় ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, ভোট যেন তৃণমূলে না যায়, তাহলে এই সরকারের আর মাথা তুলতে হবে না। সংখ্যালঘু দয়ায়, ভোটের দয়ায় জিতে আছে। বেশি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক, তাদের কেন বলছেন জানেন 5,000 টাকা করে নিয়ে আসবো? কারণ একটাই, এখানে মারপিটের লোকজন কম হয়ে যাচ্ছে, বোমা বন্দুক চালানোর মুসলিম কম হয়ে যাচ্ছে, তাই ওই যারা দিনমজুরি করে তাদেরকে যদি নিয়ে আসি, তাদের 5,000 টাকা করে দিই আর খাওয়াই, তাহলে তোরা এই কাজটা কর। তো সংখ্যালঘুর আপনি শুধু ভোট বাক্সটা বোঝেন, সংখ্যালঘুর সেন্টিমেন্ট বোঝেন না। কেউ মিটিং মিছিল করতে গেলে, বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে শাসকের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া যায়, কিন্তু আমরা দেখেছি গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল দীর্ঘদিন ধরে মঞ্চ বেঁধে সেখানে তারা ধর্নামঞ্চ করছিলেন, তারা প্রতিবাদ করছিলেন। গতকাল যখন সেনাবাহিনীরা এসে সেই মঞ্চ খোলার কাজ করছিলেন, সেই মঞ্চ খুলে দিচ্ছিলেন, তখন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ছুটে এলেন এবং তিনি বললেন আমাকে দেখে নাকি ভারতীয় সেনারা পালিয়েছে। মুখ্যমন্ত্রীর এত শক্তি, ভারতীয় সেনারা দেখে পালাচ্ছে? দেখুন, ওনার যা দেখছি কদিন যাবৎ উনি অসত্য কথায় একেবারে পিএইচডি করে ফেলেছে। একটা হাস্যস্কর কথা যে তাহলে আমি বলছি ওনাকে দেখে যদি সেনারা পালায়, তাহলে ওনাকে তো সেনাবাহিনীতে থাকলে তো বিরাট অবস্থা হয়ে যাবে। চায়না বর্ডারে ওনাকে পাঠিয়ে দিলেই তো কোনো সেনা দেয়, উনি যে বললো 200, তাহলে পাঠিয়ে দেবে, বাংলাদেশ যাক, তাহলে বুঝে যাবে যে, এবং কোনো প্রমাণ দেখাতে পারবে যে সেনারা পালিয়েছে। যারা এই যে 140 কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে, যারা তাদের নিয়ে এত অপমানজনক কথা, এটা একজন বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে তো বটেই, এবং বাঙালি হিসাবে এটা খুব লজ্জা। বাইরে কোনো রাজ্যে গিয়ে যদি বলি আমি বাঙালি, তাহলে বলবে আমাদের মুখ্যমন্ত্রীর রুচিটা ঠিক এরকম ধরনের। এখন আমার প্রশ্ন ওনাকে বলছি যে আপনি কখন কি বলছেন তার মানুষ যে বুঝছে, এবং মানুষকে আপনি অত বোকা ভাববেন না। তাহলে একটা কথা, যে সেনাবাহিনী তারা যেটা করেছে, তাদের হাতে নিশ্চয়ই রুলস আছে, যা নিশ্চয়ই কিছু আছে, সেই জন্য তারা ওটা করেছে। সেনাবাহিনীরা তারা তো আইন মেনে চলে দেশের, তারা তো বেআইনি কাজ করতে পারে না। হ্যাঁ, তারা বলছে যে যতদিনের পারমিশন নেওয়া ছিল সেই পারমিশনের ডেট পার হয়ে গেছে, তারপরে যদি প্রয়োজন হয় রিঅ্যাপ্লাই করবে, সেটাও করেনি তারা, সেই জন্য মন খুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি উনি বাংলাটাকে নিজের সম্পত্তি ভেবেছেন, যে বাংলা মানে আমার সম্পত্তি, আমি বাংলায় এই চাকরি চুরি করব, রেশন চুরি করব, কয়লা চুরি করে এইসব চুরি করবে, আমার লোকজন চুরি করবে, কেউ কিছু বলতে পারবে না। সংখ্যালঘুদের এখানে তাদের অপমানিত হবে, সংখ্যালঘুরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাবে, সেটা ওনার ভালো লাগে আর কি, যে ওনার বাংলায় যা খুশি যে কেউ করতে পারে। এইটা ওনার সবচেয়ে বড় মানে ব্যাড হ্যাবিট, এবং এখন বললো এটা খুব বড় বদ অভ্যাসের দিকে চলে যাচ্ছে, যে বাংলার প্রকৃত উন্নয়ন বা বাংলার মান সম্মান কী করে থাকে, তথা সারা ভারতবর্ষে আজকের বাংলাকে উনি ছোট করে দিলেন এই যে সেনাকে অপমান করে। সেনাকে অপমান করার অধিকার ওনাকে কেউ দেয়নি। আমরা সবাই সেনাবাহিনীকে স্যালুট করি, কারণ তারাই পাকিস্তানে গিয়ে বোমা ফেলে সব কিছু করে শত্রুদের নিধন করে তবে চলে এসেছে। সুতরাং সেই গর্বিত সেনাবাহিনী যাদের জন্য আমরা গর্ববোধ করি, তাদের জন্যে, তাদের যে এই কথাটা বলার একদম শোভনীয় নয়। তারপরে একজন প্রশাসনিক প্রধান, একজন মন্ত্রী ছ্যাবলা ফ্যাবলা বললে কোনো অসুবিধা হতো না। একজন আপনি আমাদের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী হয়ে আপনি এই কথাটা শোভনীয় নয়, কিন্তু ওনার কাছে ওটা কোনো ব্যাপার নয়, ও ঠিকই আছে। আজকে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ
সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছে, না ওভার স্পিড ছিল এবং তা কোনো গাড়িতে ধাক্কা মেরেছে এরকম কোনো অভিযোগ নেই, পুলিশ স্বীকার করছে। তারপরেও সেনাবাহিনীর গাড়ি আটকেছে পুলিশ। দেখুন, ঔদ্ধত্য বড্ড ঔদ্ধত্য হয়ে গেছে। যে সেনাবাহিনীকে আপনি আটকালেন তাকে তো বলবেন কি জন্য আটকালাম, এই ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো তারা সেনাবাহিনী। আমি আবার বলছি, তাদের জন্য আজকের আমরা চীন থেকে শুরু করে সবার কাছ থেকে আমরা সুরক্ষিত। তাহলে তাদেরকে সামান্য কলকাতা পুলিশ, একটা অঙ্গরাজ্যের পুলিশ, তারা এই সেনাবাহিনীর উপর এই রকম করাটা, এটাও বলবো চরমতম একটা লজ্জা, এবং এটা বাঙালি হিসাবে আমাদের খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর নিশ্চয় নির্দেশ ছাড়া তো ওরা কিছু করবে না, সিপির নির্দেশ ছাড়া তো ওদের করার কোনো ক্ষমতা নেই। নিশ্চয়ই বলে দিয়ে যেখানে সেনাবাহিনী পাবে সেখানে তাহলে হেনস্থা করবে। এটার ফলাফল কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। যদি সেনাবাহিনীর কিছু হয় এখানে, তাদের উপরে হাত চালা, তাদের কোনো কিছু করে, তাহলে রাষ্ট্রপতি শাসনের জন্য আপনি রেডি থাকুন। আর ভোটে আপনারা 2026-এ ভোটে জেতার স্বপ্ন আপনারা দেখতে হবে না। কি বলছেন মুখ্যমন্ত্রী, তৃণমূল 2026 হেরে যাবে? দেখুন, যদি এই কন্টিনিউয়াসলি কাজ করে যায়, এই চাকরি চুরির, কয়লা চুরি, মুখ চুরি, ঠিক আছে, এইবারে সেনাবাহিনীর উপরে যদি হস্তক্ষেপ করে, সেনাবাহিনীর উপরে যদি কোনোভাবে এইরকম নাকানি চোপানি খাওয়ায়, তাহলে উনি রেডি থাকুন রাষ্ট্রপতি শাসনের জন্য। কারণ এটা স্বরাষ্ট্র দপ্তরে এই সেনাবাহিনীর অপমান করা মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা। তারপরে তার আগেই ওনার এক সাকরেত মহুয়া মৈত্র, তিনিও বলেছেন গলা কেটে রাখবো অমিত শাহের। একজন এমপি উগ্রপন্থীর মতো কথা বলেন কিভাবে? এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেই। অর্থাৎ রাজ্যটাকে বললাম নিজের সম্পত্তি ভেবে উনি মনে করেছেন যা করব। এবারে শুনুন, উনি 2026-এ পড়বে যদি সংখ্যালঘুরা এক হয়। সংখ্যালঘুরা এক হয়ে তারা কোথায় ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, ভোট যেন তৃণমূলে না যায়। তাহলে তাহলে এই সরকারের আর মাথা তুলতে হবে না। সংখ্যালঘু দয়ায়, ভোটের দয়ায় জিতে আছে। হিন্দু ভাই বোন কজন ভোট দেয়? সংখ্যালঘুর দয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পাচ্ছে, সেটা উনি স্বীকার করেন। বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, হিন্দু ভাই বোনদের নিয়ে বলেনি। সুতরাং সংখ্যালঘু ভোট 3-4% যদি সুইং করে যায় যে কোনো একটাতে, তাহলে ওনার অবস্থা খারাপ আছে। 95টা সিট একেবারে ধরা সংখ্যালঘুদের। সংখ্যালঘুরা যদি এক হয়, আমি বলবো যে যারা সংখ্যালঘু আছেন তারা দেখুন কারা জোট করছে আপনাদের জন্যে, কারা জোট করছে। আমি পার্টিকুলার কোনো দল বলবো না, সেখানেই আপনারা একজোট হয়ে ভোট দিন, কিন্তু তৃণমূলকে ভোট না। কারণ মাদ্রাসা 14 বছর বন্ধ। আপনাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা MA MSc বিএড করে বন্ধ বসে আছে। মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ, তাতে মাদ্রাসার প্রাইমারি টেটও দীর্ঘদিন বন্ধ, রেজাল্ট বার হয় না বহুদিন। মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 সালে পরীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। কিছুদিন আগে যারা চাকরির পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার্থীরা যখন বিকাশ ভবনে গেলেন যে আপনারা রেজাল্ট দিন, আমরা পাস করেছি কি ফেল করেছি অন্তত সেইটুকু জানতে দিন, তখন তাদের দেখলাম পুলিশি হেনস্থা, তাদের উপর আক্রমণ, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। দেখুন, রেজাল্ট মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো রেজাল্ট দিতে পারবে না। আর রেজাল্ট দিলে আবার একটা কেস, আমি বলে দিচ্ছি, রেজাল্ট যেই দেবে তার 2-3 দিনের মধ্যে আবার কেস হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয় যেভাবে রেজাল্ট করেছে, যেভাবে মানে এই পরপর সাজিয়েছে, মানে কি বলবো, ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে উত্তর, যেভাবে যে টেকনিক্যালি যেটা করেছে সেটা মারাত্মকভাবে ভুল, এবং পদ্ধতি যা করেছে পদ্ধতিগত ত্রুটি বহু আছে। সুতরাং কোন লজ্জায় এই যে এইটা বার করবে, এদের রেজাল্ট বার করবে, কোন লজ্জাতে রেজাল্ট বার করতে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে রেজাল্ট বার করলে কিন্তু এক্ষুনি আবার কেস কামারি হবে, তাহলে সংখ্যালঘুরা এবারে রেগে যাবে। যদিও দর্শক বন্ধুদের জানাচ্ছি যে এখন মাদ্রাসায় কিন্তু 70-80% হিন্দু ভাই বোন তারা কিন্তু চাকরি করছে এবং করে। আপনারা যদি জেনে থাকেন যে মাদ্রাসা মানে সব মুসলমান, মাদ্রাসা স্টুডেন্টরা মুসলিম, 90% মুসলিম, কিন্তু 99% মুসলিম, কিন্তু মাদ্রাসায় এখন যারা শিক্ষকতা করেন তাদের 70-80% কিন্তু হিন্দু ভাই বোন,
এটা সবার জানা উচিত। সুতরাং নামে মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে আছেন উনি, তাহলে সেই মাদ্রাসা উন্নয়ন আপনি কি করছেন? বামফ্রন্টের সময় 614টা মাদ্রাসা, ওনার দীর্ঘ 14 বছরে সেই 14টা মাদ্রাসা। ভাবুন, 614টা মাদ্রাসা, মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। উনি বলছেন আমি সংখ্যালঘুদের উন্নয়ন করছি। এবং সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে, বেশি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক, তাদের কেন বলছেন জানেন 5,000 টাকা করে নিয়ে আসবো? কারণ একটাই, এখানে মারপিটের লোকজন কম হয়ে যাচ্ছে, বোমা বন্দুক চালানোর মুসলিম কম হয়ে যাচ্ছে। তাই ওই যারা দিনমজুরি করে তাদেরকে যদি নিয়ে আসি, তাদের 5,000 টাকা করে দিই আর খাওয়াই, তাহলে তোরা এই কাজটা কর। আর সেটা সংখ্যালঘু ভাই বোন পরিযায়ী শ্রমিকরা জেনে গেছে, তারা বলেছে যাব না, পশ্চিমবঙ্গে আমরা যাব না। তাহলে সংখ্যালঘুদের নিয়ে এত অনীহা কেন, অত বিতৃষ্ণা কেন ওনার? একটা সংখ্যালঘু মন্ত্রীর হাতে পুরোটা ছেড়ে দিতে পারেননি? পুরোটা ছেড়ে দিন, তাহলে সংখ্যালঘুর উন্নয়ন তারাই করবে। কিন্তু সংখ্যালঘুর আপনি শুধু ভোট বাক্সটা বোঝেন, সংখ্যালঘুর সেন্টিমেন্ট বোঝেন না। আর সংখ্যালঘু ভাই বোনরা এরা কিন্তু জানে না, কারণ মুখ্যমন্ত্রী জানে সংখ্যালঘুদের দুর্বলতা কোথায়, কিন্তু দুর্ভাগ্য সংখ্যালঘু ভাই বোনদের, তারা জানে না যে তাদের দুর্বলতাটা কোথায়। যেদিন জানবে আমাদের দুর্বলতাই, সেদিন সংখ্যালঘু মানুষ, এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর শিক্ষা দীক্ষা সাধারণ মানুষ কবরে বুক পর্যন্ত চলে যাবে। যেদিন জানতে পারবে, সেদিন আর এই রাজ্যের সংখ্যালঘুদের কিছু করার থাকবে না। একটা বিষয় আমরা দেখলাম যে রিসেন্ট ওবিসি নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে চিত্র ধরা পড়েছে, সেখানে পিএইচডি ডিপার্টমেন্টে ওবিসি কোটায় 5 জন তারা নিয়োগ পেয়েছে, ভর্তি হতে পেরেছে পিএইচডিতে। সেখানে সেই 5 জনের মধ্যে একজনও মুসলিম নেই। এই নতুন ওবিসি এ বি সব একসাথ করে দিয়ে আমরা দেখলাম যে সেখানে মুসলমানরা পুরোটাই বঞ্চিত। সেটা আমি এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার বলছি, দেখুন সেটা আমি হিন্দু ভাই বোনদের দোষ দেবো না, কারণ তারা ক্রেডিটে পেয়েছে, নিশ্চয়ই ক্রেডিটে পেয়েছে, তাদেরকে আমি ছোট করবো না, তারা ক্রেডিটে পেয়েছে। কিন্তু একটা ইউনিভার্সিটিতে ওরা বলবে ক্রেডিটে পেয়েছি। তাহলে তুমি সংখ্যালঘুদের ওবিসি করেছি, বিজেপির কিছু অংশ তারা বারবারই বলছে সংখ্যালঘুরা ওবিসিতে বেশি ঢুকেছে। আমি তাদের বলবো কল্যাণ ইউনিভার্সিটি কি এটাই তার প্রমাণ হলো? এটাই কি কল্যাণ ইউনিভার্সিটি প্রমাণ হলো? এটাই কি মাদ্রাস সার্ভিস কমিশনের বিগত বছরের প্রমাণ? এটাই কি তাই? নিশ্চয়ই তাই না। এবং আপনি দেখুন সারা মানে কি বলবো, আলিয়া ছাড়া সমস্ত জায়গায় আপনি দেখুন সংখ্যালঘু অধ্যাপক, সংখ্যালঘু তারা কতটা আছে। কারণ সেখানে ইন্টারভিউ হয়, ইন্টারভিউয়ে তাদের প্রতি বিতৃষ্ণা হতেই পারে। যখন দাড়ি টুপি দেখলে ওনার অত এখন দেখা যাচ্ছে দাড়ি টুপির প্রতি ওনার একটু বিরাট বিতৃষ্ণা এসে গেছে। হ্যাঁ, কারণ ওনার ওখানে যে সিদ্দিকী ঢুকেছেন সাধারণ সম্পাদক হয়ে, কাসেম সিদ্দিকী ঢুকেছেন, তিনি স্টেজে উঠে টুপিটা খুলে নেন। হ্যাঁ, কারণ টুপিটা থাকলে কিন্তু ওনারা আবার মাইনাস হয়ে যাবে, কোথাও ওখান থেকে সরিয়ে দেবে। এবং আপনি ওখানে গেছেন কেন আমি জানি না, অপমানিত হতে গেছেন? হ্যাঁ, আপনি চিরদিন দাড়ি পরে এই টুপি পরে এসেছেন, আর এতটা ইমানহীন, আপনি ইমানটা খুইয়ে ফেলেছেন, মানে মুখ্যমন্ত্রীর কাছে আপনি আল্লাহর বিধানের থেকে মুখ্যমন্ত্রীর বিধানটাকে আপনি বেশি মনে করেছেন পদের আশায়। তো আপনি পীর সাহেবের নামের কলঙ্ক আমি মনে করি যে টুপিটা ছেড়ে দেয় ওখানে গিয়ে। এখন ওদের বেশি ভয় হয়েছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে। নওশাদ সিদ্দিকী এখন ওদের কাছে জলাতঙ্ক রোগের মতো হয়ে গেছে, যে করলে এই লোকটা কিছু একটা করতে পারে। তাই আমি বলবো নওশাদ ভাইকে ব্যক্তিগতভাবে বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে সংখ্যালঘু ভাই বোনদের এক করুন। আমি শুভেন্দুবাবুর মতো নাম বলছি না সব হিন্দু এক হও, একেবারে বলছি না। সংখ্যালঘুদের পিঠ বাঁচানোর জন্যে, এবং সংখ্যালঘুরা এই 95টা সিটে যদি সংখ্যালঘুরা পেয়ে যায়, তাহলে সংখ্যালঘুদের ছাড়া কেউ কিন্তু বিধানসভায় 2026-এ গড়তে পারবে না। আর সেটাই একটা ইতিহাস গড়ে তুলবে। সেই ইতিহাস আমি বলবো নওশাদ ভাইকে দিয়ে সেই ইতিহাসের উদ্বোধন হোক। এবং আর যদি কোনো মুসলিম লিডার থাকে পশ্চিমবঙ্গে, সবাই এক হন। এক না হলে, এক ছাতার তলায় না আসলে কিন্তু 2026-এর পথে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বিজেপি করা দূরের কথা, এই সরকারই করবে। কারণ এই রাজ্যে গরু নিয়ে যা ঘটনা ঘটেছে আসানসোলে, ছোটোখাটো টুকটাক ঘটনা ঘটছে, এবং বেশ কিছু
আপনি জানেন ভাড়া দেবে না সংখ্যালঘু বলে, এটা বামপন্থার সময় ছিল না। সংখ্যালঘু হলে তাকে ভাড়া দেবে না। বেশ কিছু ছেলে এসছে আমার কাছে পড়তে দূর দূরান্ত থেকে, সব রেডি, সব কিছুই, তোমার এটা দাও তো আই কার্ড দেখে বলছে না আমরা মুসলিমদের ভাড়া দিই না, আমার অনেক অসুবিধা আছে। তাহলে এটা কার রাজ্যে হচ্ছে? এটা বিজেপির রাজ্য হচ্ছে না এটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য হচ্ছে, যে কিনা বলে মুসলমানদের মসিয়া, মুসলমানদের মুসিবত, মসিয়া না, মুসলমানদের মুসিবত এখন মমতা ব্যানার্জি। তাই আমি মুসলিমদের বলবো সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন। আমি আপনাদের কোথায় ভোট দেবেন আমি বলতে চাচ্ছি না, নিজেদের পিঠ বাঁচানোর জন্যে, নিজেদের সম্মান বাঁচানোর জন্যে, নিজেদের সন্তানদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যোগ্য জায়গা দেওয়ার জন্যে আপনারা এবারে সঙ্গবদ্ধ হয়ে যান নওশাদ ভাইয়ের তলায়। অন্তত কেন আমি নওশাদ ভাইকে বলছি, আমি সিপিএমকে বলতে পারি, সিপিএমকেও বলছি, কংগ্রেসকেও বলছি, এক হতে হবে। সবাই মিলে এখন এক হলেই ৯৫টা সিট যে কোনো প্রকারে পেতে হবে, পেলেই কে দল গড়ে শুধু দেখব। শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সরকার এসএসসির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই তালিকায় বেশিরভাগ দেখা যাচ্ছে যে যাদের নাম রয়েছে কেউ তৃণমূল নেতার ঘনিষ্ঠ, কেউ তৃণমূল নেতার আত্মীয়, কেউ তৃণমূল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় এখানে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী ফেরদাউস শামীম। সেটা গ্রুপ সিতে, একদম গ্রুপ সিতে। এই যে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা, আত্মীয় স্বজনরা এই দুর্নীতি তালিকায় বারবার যে অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির, সেটাকে আরো একবার প্রমাণ হলো। হ্যাঁ নিশ্চয়ই। এবারে দেখুন সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গ বুঝিয়ে দিল, মমতা ব্যানার্জি প্রমাণ করে দিল আমি চুরি করেছিলাম, এই তার প্রমাণ দিলাম। কি অদ্ভুত যে আমি সত্যি সত্যি স্কুল সার্ভিস কমিশনে চুরি করেছিলাম, আমার এইটাই আমি প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিল। এবং সেখানে তৃণমূলের লোকজন তো থাকবে। অ্যাকচুয়ালি শুনুন, তৃণমূল আছে, বাদবাকি তো তৃণমূল ছাড়া অনেককে পাচ্ছি, যেখানে টাকা পেয়েছে সেখানেই তাদের করে দিয়েছে, এটা একেবারে পুরো নিশ্চিত। এবং ক্রেতারা ভুগছে, আমি বলবো বিক্রেতাদের ধরুন, এবারে ওই ক্রেতাদের বলবো বিক্রেতাদের ধরুন, ধরে জামার কলার ধরে ২-৪টে কানমলা দিন, কারণ মুখ্যমন্ত্রী বলেছে কানমলা দিলে কিছু হয় না, তাহলে ২-৪টে ধরে কানমলা দিন, গাছের গায়ে বেঁধে রাখুন, আর বলুন টাকা ফেরত দে, 12% হারে টাকা ফেরত দে, কিছু বলবো না, দে টাকা ফেরত দে, কিছু বলবো না। আর মাথাটাকে তখন পশ্চিমবঙ্গের আদি মাথাটা কার সেটা কিন্তু বার হয়ে আসবে। এই যারা ক্রেতা, যারা টাকা দিয়েছে, তারা কিন্তু খুব সাহসের সঙ্গে কাজ করছে না। তাদের উচিত দলবদ্ধ হয়ে গণতান্ত্রিক উপায়ে যে পয়সা নিয়েছে বিক্রেতা, তাকে গিয়ে মার্ক করা, তাহলে বোঝা যাবে মূল মাথাটা কার। না হলে এর পরে ফের এইভাবেই চালাবে। তাহলে মানুষকে সচেতন করুন, এই কারা ক্রেতারাই মানুষকে, অযোগ্যরা তারা মানুষকে সচেতন করতে পারবে, তাহলে বুঝতে পারে। এবং সেখানে সংখ্যালঘু আছে ৩৮০ জন, ঠিক আছে, মোট ৩৮০ জন সংখ্যালঘু আছে, তাহলে তাদেরকেও তো বিড়ম্বনায় পড়তে হচ্ছে এলাকায়, বউ ছেলে মেয়ে বাবা শ্বশুর শাশুড়ি সবাই তো বিড়ম্বনায় পড়তে হচ্ছে, যে আপনারা যে ইমানদার সেটা তো আর প্রমাণ করতে পারলেন না। যার ইমান থাকে সে চুরি চামারি করে চাকরি করে না। সুতরাং এটাও একটা শ্রেণী, তারা বলে দিচ্ছে সংখ্যালঘুদের, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ইমান নেই, তাই তারা চুরি চামারি করে চাকরি পাচ্ছে, এবং দেখুন তারা তৃণমূল করে। তাহলে আপনাদের সংখ্যালঘুদের ইমানটাই নষ্ট করে দিচ্ছে। যেমন সাধারণ সম্পাদক সিদ্দিকীকে, পীর সাহেবের বংশের ছেলেকে তার টুপি খুলে দিল মাথা থেকে, কি সাহস! স্টেজে যাচ্ছে টুপি নেই, কথা বলতে যাচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে, তবু আপনি কোন লজ্জায় আছেন ওখানে আমি জানি না। সবাই কামাল হোসেনের মতো ইমানদার নয়, দাড়ি টুপি থাকলে ইমানদার হয় না। আমি মুখের উপরে ছুঁড়ে দিয়ে চলে এসেছিলাম, দুর্নীতি পেয়েছিলাম বলে। দুর্নীতি সাফ করুন, তবে কামাল হোসেনের মতো ইমানদার এখানে থাকবে। যারা আপনার হাতে পায়ে ধরে ধরে বেড়ায় তারা আর কামাল হোসেন না, পেশায় শিক্ষক, জনপ্রিয় শিক্ষক পশ্চিমবঙ্গে আমি, তা উনি ওটা করতে পারেন না। ওনার ইমান আছে, ইমানের সংকট এখন ওনার, সেটা পরিষ্কার করে বলে দিলাম।